আমাদের টপিকটা বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। তো আমরা এটাকে কেন্দ্র করে একটা ফিকচার দিয়েছিলাম। আপনাদেরকে বলা হচ্ছিল যে ফিকচারটা ডাউনলোড করার জন্য। এই ধরনের ফিকচার যে ইউরিনারি রিটেনশন অর্থাৎ প্রস্রাব করতে যে বাধা অবস্ট্রাকশন, এখানে চিত্রটা দেখেন। এই প্রথমে ইউরিন ব্লাডার এই পাশে আছে ইউরিন। এই যে আমরা যে বিষয়ে আলোচনা করতেছি ওটা হচ্ছে প্রোস্টেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোস্টেটটা কোথায় আছে। প্রোস্টেটটা আপনার ওই যে অন্ডকোষের উপরে 5 হতের পাশে। এই যে এখন এই প্রোস্টেটটা কি? এটা একটা গ্ল্যান্ড, একটা গ্রন্থি। এখন বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। তো আমরা জানি যে হাইপার যতগুলো রোগে আছে, হাইপার যেমন কারো যদি ব্লাড সুগার লেভেল বাড়ে তখন আমরা তাদেরকে বলি কি হাইপারগ্লাসেমিয়া, ব্লাড সুগার লেভেল যখন বেড়ে যায়। এরপরে কারো যদি কোলেস্টেরল লেভেল বাড়ে বডিতে তখন আমরা বলি ডিসলিপিডেমিয়া। এরপরে আমরা যখন কারো থাইরয়েড ফাংশন খারাপ থাকে হাইপার থাইরয়েড হাইপার। এভাবে হাইপার দ্বারা আমরা বুঝি এটা বৃদ্ধিপ্রাপ্ত বেশি। তো এইসব বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, সংক্ষেপে বিপিএইচ, দেখবেন অনেক ডাক্তারের সিসিতে এভাবে লেখে বিপিএইচ। এখন আপনি যদি এটার অর্থ না বুঝেন যে প্রেসক্রিপশনের এটা মানে কি বিপিএইচ, তাহলে আমরা আজকে জানতে পারলাম বিপিএইচ হচ্ছে বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, অর্থাৎ তার প্রোস্টেট গ্ল্যান্ডটা বাড়তেছে। তো আমাদের এই পুরা বডিতে এরকম অসংখ্য গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলো আল্লাহ আমাদেরকে দিছে আমাদের ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এনার্জেটি থাকার জন্য, যেগুলো আমাদের জীবন ধারণের জন্য এই গ্রন্থিগুলো দরকার। এই ধরনের অসংখ্য গ্রন্থি আছে। তো প্রোস্টেট এই গ্রন্থিটার মূল কাজ কি? মূল কাজ হচ্ছে সিমেন্ট তৈরি করা, বীর্য তৈরি করা। এখন আমাদের যে ফেনিসের ভিতর দিয়ে কি নালী? মূত্রনালী, ইউরেথ্রা। এই যে মূত্রনালী, এখন এই যে মূত্রনালী অর্থাৎ ইউরিন এবং সিমেন্ট, বীর্য এবং প্রস্রাব দুইটাই পাস করে কিসের মাধ্যমে? ওই যে প্রোস্টেটের মধ্য দিয়ে। এখন এই ডিজিজটাকে দুইভাবে আমরা জানতে পারি। একটা হচ্ছে বিপিএইচ আর একটা বিপিই। তো বিপিএইচ হচ্ছে, তো দেখলাম বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, আবার এটাকে আমরা বিপিই ডিজিজ নামেও চিনে থাকি। তো বিপিই মানে বিনাইল প্রোস্টেট এনলার্জমেন্ট, অর্থাৎ সাইলেন্ট প্রোস্টেটের বৃদ্ধিপ্রাপ্ত, প্রোস্টেট বাড়তেছে। এখন সাধারণত ইন জেনারেল আমাদের প্রোস্টেটে সাধারণত 3 ধরনের রোগ হয়। এক, প্রোস্টাইটিস। তো প্রোস্টাইটিসটা হয় সাধারণত টিন এজার থেকে মিডল এজ বয়সের, যেমন 15 থেকে 40। এই ধরনের পুরুষদের কি হয়? প্রোস্টাইটিস, অর্থাৎ প্রোস্টেটে প্রদাহ। আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, প্রদাহ, ইনফেকশন। তো এটা সাধারণত আমরা মেডিকেশান দিয়ে ভালো করতে পারি, কোনো সার্জিক্যাল কিছু লাগে না। এরপরে দ্বিতীয় আরেকটা যে রোগ হয় এটা হচ্ছে বিপিএইচ। এই বিপিএইচটা হয় সাধারণত 40-50-এর দিকে, অর্থাৎ ধরে নিতে পারি 40-এর পরে। 40-এর আগে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট তেমন হয় না। আর এটা শুধুমাত্র পুরুষদের, মহিলার কোনো প্রোস্টেট নাই, মহিলাদের প্রোস্টেট গ্রন্থি নাই। প্রোস্টেট গ্রন্থি শুধুমাত্র পুরুষের।
এরপরে 3 নাম্বার প্রোস্টেট ক্যান্সার, ভয়াবহ একটা রোগ। অসংখ্য লোকের হয়তো প্রোস্টেট ক্যান্সার হয়ে বসে আছে, ওনারা টের পান না। তো আমরা আজকে অ্যানালাইসিসে দেখাবো কাদের প্রোস্টেট ক্যান্সার, কাদের প্রোস্টাইটিস, কাদের প্রোস্টেট এনলার্জমেন্ট। তো সাধারণত এখানে ভয়ের কিছুই নেই, কারণ ন্যাচারালি কিছু প্রসেস, এটা ন্যাচারালি গতিতে চলবে, এটাকে কেউ আটকানো যাবে না। যেমন যাদের বয়স বাড়বে তাদের কালো দাড়ি সাদা হবেই। এখন পৃথিবীর কোনো ওষুধ দিয়ে এটাকে জোর করে কালো রাখা যাবে না, হয়তো কেমিক্যাল দিয়ে করা যাবে, কিন্তু ন্যাচারালি ওষুধ দিয়ে সাধারণত করা যাবে না, এটা ন্যাচারাল প্রসেস। ঠিক একটা ইয়াং মানুষ যেমন 18, 20, 25-এর যেরকম ইয়াং থাকে, এনার্জি থাকে, 70, 80 বছর বয়সে এটা থাকবে না, একটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো প্রোস্টেটটাও ঠিক এরকম, বয়স বাড়ার সাথে সাথে এটা বাড়তেই পারে। তো এটাকে নিয়ে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার, চিন্তাগ্রস্ত হওয়ার, হতাশাগ্রস্ত হওয়ার কিছুই নেই। এখন মনে করেন আপনি মেডিসিন বা ইউরোলজিস্টের কাছে গেলেন, উনি কমেন্ট করে দিল যে আপনার বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। এখন সে এই টেনশানে, মানে ঘুম নাই, খাওয়া নাই, চিন্তা করতেছে, হায় হায় আমার প্রোস্টেটটা তো বাড়ি যেতেছে। অথচ বেড়ে যাওয়া এটা ন্যাচারাল, এটা আর্টিফিশিয়াল, এটা ন্যাচারাল, বাড়তেই পারে। মহিলাদের যেমন একটা নির্দিষ্ট বয়সের পরে মিনস্ট্রেশনাল সাইকেল স্টপ হয়ে যায়, মাসিক চক্র বন্ধ। এখন 60 বছরের একটা বৃদ্ধা আসি যদি বলে দে, হাই আমার কেন মাসিক হয় না, আমার মাসিক আনার ব্যবস্থা করে দেন, এটা সম্ভব? ইম্পসিবল। কারণ তার 40, 45 বা ম্যাক্সিমাম 50, এই 40, 45, 50-এর মধ্যে মাসিক সাইকেল ক্লোজড, এটা আর হবে না, ন্যাচারাল প্রসেস। ঠিক পুরুষদেরও 40-এর পরে বা কারো কারো 50-এর পরে প্রোস্টেট গ্ল্যান্ড বাড়তেই পারে। এটা নিয়ে টেনশন হওয়ার কিছুই নেই। তাহলে চিন্তার বিষয় কি? চিন্তার বিষয় হচ্ছে প্রোস্টেট, এটা যদি ম্যানেজমেন্ট না করে তখন চিন্তার বিষয়। ম্যানেজমেন্ট না করলে এটা অনেক অর্গানস ড্যামেজ করে দিতে পারে। তো সেটা আমরা আজকে বলবো ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে সিমটমস লিখি, অর্থাৎ আমরা কি দেখে বুঝতে পারবো আমার বিপিএইচ শুরু হয়ে গেছে। তাহলে প্রথম সূত্র হচ্ছে বয়স। এখন 15 বছরের একটা বাচ্চা আসি যদি বলে যে আমার প্রোস্টেট বড় হয়ে গেছে, এটা তেমন হয় না সচরাচর। তাহলে যে সমস্ত পুরুষদের বয়স 40+, ওনাদের এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হওয়া শুরু হতে পারে। তাহলে আমরা সিমটমস, লক্ষণ, 8টা উপসর্গ যদি আমরা দেখতে পাই, তখন আমরা আন্দাজ করতে পারবো, আঁচ করতে পারবো যে রোগীর বিপিএইচ হওয়া শুরু হয়ে গেছে। তাহলে প্রথম লক্ষণ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণগুলো থাকে তখন আমরা বুঝতে পারবো যে বিপিএইচ হওয়া শুরু। 2 নাম্বার ব্লাড ইন ইউরিন, যদি প্রস্রাবের সাথে রক্ত যায়, দৃশ্যমান রক্ত, তখনও চিন্তার বিষয়। 3 নাম্বার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, বারবার প্রস্রাব, যে ঘন ঘন প্রস্রাব হওয়া। যদি অ্যাডাল্টদের এরকম ঘন ঘন প্রস্রাব হয় তখন আমরা বুঝে নিব বিপিএইচের সম্ভাবনা। ঘন ঘন প্রস্রাব হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, সামনে আমরা বলবো আরও কোন কোন কারণে ঘন ঘন প্রস্রাব হইতে পারে। তবে বিপিএইচেরও একটা অন্যতম উপসর্গ ঘন ঘন প্রস্রাব হওয়া। এরপর ফিলিং মোর এট নাইট, রাতে বেশি প্রস্রাব হওয়া। যে অনেক পুরুষ বলে যে সন্ধ্যার পর থেকে তার প্রস্রাবের স্রোত বেড়ে যায়, এরকম অনেকে বলে। তো উনি যদি অ্যাডাল্ট হয় তখন আমরা ধারণা করতে পারবো উনি বিপিএইচের পেশেন্ট, যদি রাতে ঘন ঘন প্রস্রাব হয়। এরপরে 5 নাম্বার ট্রাবল স্টার্টিং টু ফ্রি, অর্থাৎ মূত্রত্যাগে সমস্যা, অর্থাৎ প্রস্রাব করতে সমস্যা, প্রস্রাব করতে ব্যথা হওয়া। অনেকের হয়তো মূত্রত্যাগে সমস্যা, মূত্রত্যাগে সমস্যা, প্রস্রাব করতে কষ্ট, প্রস্রাব হয়তো করতেও অনেকে আসে বলে যে আমার 2 দিন ধরে প্রস্রাবে হন না,
এরকম কিছু। এরপরে 6 উইক ইউরিন স্টিম। উইক ইউরিন স্টিম মানে প্রস্রাব শুরু করতেও যেমন সমস্যা, শ্বাস করতেও সমস্যা, অর্থাৎ সহজে প্রস্রাব হতে চান না, বসছে প্রস্রাব আসতেছে না, প্রস্রাব করতে বাধা। এবার যদিও হয় দেখা গেছে এটা শ্বাস করা যান না, প্রস্রাব করে উঠছে দেখা গেছে মনে হয় যেন কিছু থেকে গেছে, প্রস্রাবের থলিতে থেকে গেছে, অথবা ফোটায় ফোটায় পড়তেছে, প্রস্রাব করার পরে অনেকের ফোটায় ফোটায় পড়ে না। এগুলো সব উইকনেস স্টিম অফ ইউরিন। নাম্বার 7 উইকনেস অফ ইউরিন রিটেনশান। তো ইউরিন রিটেনশান তো প্রস্রাবের পথে অবস্ট্রাকশান, বাধা, যে প্রস্রাব আটকে যাওয়া, বাধা সৃষ্টি করা। এরপর 8 নাম্বার আনএবল টু ফুলি এমটি দ্য ব্লাডার, অর্থাৎ ওই যে প্রস্রাব যেখানে আছে, যে ব্লাডারটা যেখানে প্রস্রাব জমা থাকে ওটা খালি করা যায় না। সাধারণত যারা সুস্থ, আমি প্রস্রাব করলে পুরোটা কি ডেলিভারি হয়ে যাবে, খালি এমটি হয়ে যাবে, খালি হয়ে যাবে। কিন্তু যাদের বিপিএইচের সমস্যা আছে ওরা খালি করতে পারবে না, ওখানে থেকেই যায়, কিছু ইউরিন থেকেই যায়। তো এটা টেস্টের মাধ্যমে দেখা যাবে, এটা আবার এমনি দেখা যায় না, এটা টেস্ট আছে, ওই ইনভেস্টিগেশন আমরা বলে দিব। তাহলে এই 8টা উপসর্গ, যদিও আমি 8টা লিখছি, মূল সাধারণত 2টা। একটা হচ্ছে প্রস্রাব করতে বাধা প্রাপ্ত হওয়া, আর একটা ব্লাডে রক্ত। মানে যদি আমি অ্যানালাইসিস করি, যদি 8টাকে যদি এক কথায় বলে ফেলি তাহলে এটাই প্রস্রাবের সমস্যা আর প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এই দুটো হচ্ছে হেডলাইন্স। এই 2টা উপসর্গ যদি আমরা দেখি তখন আমরা বিপিএইচের ধারণা করতে পারব। এখন আসি আমরা এটার কারণ কি আসলে। তো কারণ গবেষণা করতে গিয়ে দেখা গেছে আসলে এটার সুনির্দিষ্ট কোনো কারণ নাই, এটা ন্যাচারাল প্রসেস। কারণ বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট বাড়তে পারে, প্রোস্টেট বাড়লে এটা সমস্যা হইতে পারে। তো দেখা গেছে আমি অনেকেও রুগী দেখলাম বয়স 100, 120, 140, ওদেরও দেখলাম যে কোনো সমস্যা নাই, হয়তো বাড়ছে কিন্তু ওইটা বাড়ার কারণে তার ইউরিন ডেলিভারিতে কোনো প্রবলেম হয় নাই, ইউরিন করতে কষ্ট হয় নাই। তো বাড়া কোনো সমস্যা না। যেমন আমাদের বডিতে এই যারা জেনারেল সার্জন বা ইউরো সার্জন বা গাইনি সার্জন, এখন যারা সার্জন ওনারা ওষুধের থেকে কাটাকাটিকে বেশি পছন্দ করে। ওনার কত হলো রুগী আসছে কাড়ি এলো, ওষুধ দিলে দিব না দিলে নাই। যেমন কারো নাকের হাট বাঁকা, আপনি যদি ইএনটি স্পেশালিস্টের কাছে যান উনি হয়তো বলেই দিব যে আপনাকে এটা অপারেশন করে সোজা করতে হবে, বাঁকা হাড়ের সোজা করতে হবে। তার যদি নাকের মধ্যে যদি মাংস বৃদ্ধি থাকে উনি হয়তো কিছুদিন ওষুধ দিয়ে বলবে যে না এখন অপারেশন করতে হবে। এগুলো তো সমাধান না। কিন্তু ঠিক এ টনসিলাইটিসও যখন হবে তখনও হয়তো কেউ হয়তো ওষুধ দিবেন কিছুদিন, কেউ বলবেন না ডাইরেক্ট অপারেশন করে ফেলো। এখন আল্লাহ এগুলো দিছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে অনেক উপকারের জন্য। এখন যারা সার্জারি ডাক্তার ওনারা চিন্তা করতেছে না কাটি ফেলা, তো কাটি ফেললে কি সমাধান হয়নি? সমাধান হয় না, এটা আবার রিকারেন্ট হয়, বারবার আসে। এবারে আসেন গাইনি, এই গাইনি ডাক্তার কাছে যান, এই যে কোনো সমস্যাতে কাটা ছিঁড়াকে উনি প্রাধান্য দেয়, যেমন এন্ডোমেট্রিয়াসিস, প্রাইবোসিস, এই পিসিওএস, তারপরে নারীদের জরায়ু অপারেশন, মানে শুরুতে কাটাকাটির কথা বলে। ঠিক ইউরোলজিস্টের কাছে গেলে হয়তো কিছু কমার্শিয়াল ইউরোলজিস্ট আছে, ওনারা চিন্তা করবেন ওষুধ কিছু দিই শুরু করে দিই, কোরবানির গরু জবাই করে দিই। এখন এটা আসলে অপারেশনটা পুরোপুরি সমাধান না। অপারেশন করতে হবে একদম নিরুপায় হয়ে, ফাইনাল স্টেজে গেলে, অল্টারনেটিভ কোনো উপায় নাই, তখন অপারেশন করা যায়। তা আবার শুরুতে নয়, অনেক পরে। তো এটা কেন বলছিলাম? তা এখন আনএবল টু ফুল ও কারণ মানে বিপিএইচের কারণ, তাহলে এক কথা কারণ নাই, এটা ন্যাচারাল প্রসেস। এরপরেও গবেষণা করে 2টা কারণ মোটামুটি পাওয়া গেছে। একটা কারণ হচ্ছে, 2টা কারণ, একটা হচ্ছে কজ, এক হচ্ছে এনলার্জ প্রোস্টেট, মানে প্রোস্টেট একটু বড় হয়েছে এই জন্য। আরেকটা কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এই 2 কারণ। এই যে আমাদের যে বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া,
এই রোগের সাধারণত ইন জেনারেল কারণ দুটি। তো প্রথমটি তো ন্যাচারাল কারণ, এটারে আপনি ওষুধ দিয়ে ছোটো কেমনে করবেন। এখন আপনার সন্তান শিশুকাল থেকে বড় হবে, এটা ন্যাচারাল প্রসেস। ওষুধ দিয়ে তো তাকে ছোটো বানানো যাবে না, বড় তো হবেই, তার বৃদ্ধি হবে, গ্রোথ হবে। তো ঠিক আপনার প্রোস্টেট বয়স বাড়ার সাথে সাথে এনলার্জড হবে, বড় হবে। তাহলে এটা একটা কারণ হিসেবে আমরা মেনশন করলাম। 2, হরমোনাল ইমব্যালেন্স। পুরুষ যৌবন আসার পরে সেক্সের যে হরমোনগুলো উৎপন্ন হয়, ঠিক ওল্ড স্টেজে এন্ড স্টেজে হরমোনগুলা কমে। যেমন আমাদের সেক্স হরমোন কি? টেস্টোস্টেরন হরমোন। যেমন যে পুরুষের ইরেকটাল ডিসফাংশন, যৌন অক্ষমতা বা দ্রুত বীর্যপাত বা সেক্সুয়াল ইনঅ্যাক্টিভিটি যাদের, তাদের টেস্টোস্টেরন লেভেল খুবই কম। যেমন টেস্টোস্টেরন লেভেল মোটামুটি 8-এর উপরে বা 10-এর মতো থাকলে ভালো। দেখা গেছে ওর নামে গেছে 3, কারো দেখলাম 1। তা এখন এই যে টেস্টোস্টেরন হরমোনটা কমতেছে, এই কমার কারণে একদিকে প্রোস্টেটের প্রবলেম হবে, আরেক দিকে যদি ওই যে তার পুরুষত্ব কমে যাবে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকবে না এটা করার কারণে। আবার এখানে আরেকটা কথা, আমরা মনে করি এই যে আমাদের যে টেস্টোস্টেরন হরমোন, এটা শুধু পুরুষদের যৌবনে দরকার না, এটা যৌবনে না, এটা আজীবন দরকার। যৌবনে দরকার বউকে ঠান্ডা করার জন্য বা স্বামী স্ত্রীর কনজুগাল লাইফ লিড করার জন্য, শেষ দিকে দরকার কেন? আমার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য। যেমন যারা বয়স্ক মানুষ দেখবেন, এরা ডিপ্রেশনে থাকে, এরা অ্যাংজাইটিতে থাকে, এরা বিষণ্ণতা, এরা মানসিক দুশ্চিন্তাগ্রস্ততা থাকে, এদের হাড়ের সমস্যা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, দুর্বলতা, এগুলোর কারণ ওই যে টেস্টোস্টেরন হরমোন লেভেল কম। দেখা গেছে 10-এর মধ্যে ওরা একও নাই, একদম বর্ডার লাইনে চলে গেছে। এই বর্ডার লাইনে থাকার কারণে হয়তো ঠিক আছে উনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবে না, কিন্তু ওনার যে শক্তি দরকার, মেন্টাল এবং ফিজিক্যাল পাওয়ার দরকার, মানসিক শক্তি দরকার, ওইটা তো আর ফিরে আসবে না। তো এটা ফিরে আসার জন্য বুস্ট আপ করতে হবে টেস্টোস্টেরন লেভেলকে। এরপরে আসেন তার যে হাড়ের স্ট্রং, এই যে আমাদের যে 206টা হাড় আছে, এই যে যাদের অস্টিওপোরোসিস হয়, হাড়ের ক্ষয় হয়। তো হাড়ের ক্ষয় কেন হয়? ভিটামিন ডি এর কম, ভিটামিন ডি এর অভাব, টেস্টোস্টেরন লেভেল কম, এভাবে বিভিন্ন কারণ আছে। এখন তাহলে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ আমাদের সেক্স হরমোনগুলো ঠিকঠাক রাখা লাগবে। তো এটা একটা কজ। এখন আমি এই যে উপসর্গ, এই যে বিনাইন প্রোস্টেটিক হাইপার প্লাসিয়ার যে উপসর্গগুলো, এই উপসর্গগুলো আরও অন্য রোগেও আসতে পারে। ওই রোগগুলো আমি একটু লিখে দিই। অ্যানাদার কজ, তো অ্যানাদার কজে 1 নম্বর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। এখন কোনো মানুষের মধ্যে যদি ডায়াবেটিস গ্রো করে, ব্লাড সুগার লেভেল বাড়ে, বেশি হয়, হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়, তখনও তাদের ইউরিনেশন হইতে পারে, ইউরিন ঘন ঘন হইতে পারে ডায়াবেটিস রোগীদের। তাহলে ম্যানেজমেন্ট করার সময় এটা লক্ষ্য রাখতে হবে, এটা কি প্রোস্টেটের প্রবলেম না ডায়াবেটিসের জন্য, এটা দেখতে হবে। 2, ইউটিআই, ইউরিনারি ইনফেকশান, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। এখন পুরুষদের অনেক সময় প্রস্রাবে যদি ইনফেকশান হয়, তখনও ঘন ঘন প্রস্রাব হইতে পারে। প্রস্রাবে ইনফেকশান যদি হয়, অর্থাৎ প্রস্রাবের যে ব্যাকটেরিয়াটা গ্রো করে, ওটা যদি ওখানে বসবাস করে, তখন ঘন ঘন প্রস্রাব হবে, বমির ভাব হইতে পারে, পেটে ব্যথা হইতে পারে, এরকম অনেক সমস্যা। তাহলে ইউরিনেশন ইউটিআইয়ের কারণেও হইতে পারে। এরপর 3 নম্বর প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে চলে গেলে সেখানে ঘন ঘন প্রস্রাব হইতে পারে। কেন? কারণ বেবিটার মাথা নিচের দিকে আসতেছে, তো ব্লাডারে চাপ পড়তেছে মহিলাদের। এখানে মাঝখানে আরেকটা কথা, মহিলাদের তো প্রোস্টেট নাই, আসেনি? নাই। আবার ওই ধারণা করার দরকার নেই। এখন কোনো মহিলা
ওই টাইমে প্রস্রাব হইতেছে, এখন আপনি তারে এই ট্রিটমেন্ট দিলে হবে না, ওতে প্রোস্টেটে নেই, ওর অন্য কারণে এটা হইতেছে ঘন ঘন প্রস্রাব। এরপরে নাম্বার 4, ইনপ্লাম্ড প্রোস্টেট। ইনপ্লাম্ড প্রোস্টেট, তো ইনফ্লামেশন থেকে ইনফ্লামড অর্থাৎ প্রদাহ, ওই যে প্রোস্টেটের প্রদাহ হইলেও ঘন ঘন প্রস্রাব হইবে। ওই যে প্রোস্টেটের প্রদাহ কি? প্রোস্টাইটিস। যেমন মনে করেন 20-22 বছর একটা ইয়াং ছেলে আসি, বলতেছে তার ঘন ঘন প্রস্রাব হয়, তো আমি দেখলাম তার ডায়াবেটিস নাই, তার প্রস্রাবে ইনফেকশান নাই, তখন তারে বলবেন যে আপনি একটা আলটা করে নিয়ে আসেন, ইউএসজি অফ LA, তলপেটের আলটা। তো আলটা করে দেখা গেছে যে প্রোস্টাইটিস এরকম, তখন এই কারণেও ঘন ঘন প্রস্রাব হইতে পারে। এরপরে ন্যারোয়িং ইউরেথ্রা। ন্যারো ইউরেথ্রা মানে হচ্ছে প্রস্রাবের নালী, অর্থাৎ প্রস্রাবের নালী যদি ন্যারো থাকে, সংকীর্ণ থাকে, চিকন থাকে, তখনও ঘন ঘন প্রস্রাব হইতে পারে। কারণ রাস্তা যদি সঠিক থাকতো তখন তো ইউরিন ইজিলি ডেলিভারি হইতো, এখন রাস্তাটা হয়ে গেছে ন্যারো, যার কারণে ঠিকঠাক মতো ডেলিভারি হয় না। এরপরে সার্জিক্যাল হিস্টোরি, রুগীর যদি কোনো সার্জিক্যাল হিস্টোরি থাকে, সার্জিক্যাল হিস্টোরি অর্থাৎ রুগীর যদি আগে কখনো ইউরোলজিক্যাল সার্জারি করে থাকে পূর্বে, মূত্রনালীতে, মূত্রথলিতে বা ইউরোলজিক্যাল সার্জারি যেটা, ওখানে যদি করে থাকে সার্জারি, তাহলে এটার কারণেও ঘন ঘন প্রস্রাব হইতে পারে। এরপরে নার্ভাস কিডনি স্টোন, কিডনিতে পাথর হইলেও ঘন ঘন প্রস্রাব হইতে পারে। কিডনি স্টোন, কিডনিতে যদি পাথর হয় তখন এগুলো হইতে পারে। এরপর প্রোস্টেট ক্যান্সার, কোনো মানুষের যদি, কোনো পুরুষের যদি প্রোস্টেটে ক্যান্সার হয়, প্রোস্টেট বানা হয়েছিল, হ্যাঁ, প্রোস্টেট ক্যান্সার হইলেও হবে। এরপরে আরেকটা কারণ হচ্ছে নার্ভাস সিস্টেম। এখন নার্ভাস সিস্টেম যদি সমস্যা থাকে, যেমন ইউরোলজিক্যাল বলেন বা অ্যাবডোমিনাল ফাংশন বলেন, এগুলোর সাথে নার্ভাস সিস্টেম কতভাবে জড়িত দেখেন। মনে করেন আপনি প্রস্রাব করতে যাইতেছেন প্রস্রাবখানায়, ঠিক এই টাইমে দেখলেন যে একটা বিষাক্ত রাসেল ভাইপার সাপ, কিসের প্রস্রাব করা, দিবেন দৌড়, তখন প্রস্রাবের ব্যাগা বন্ধ হয়ে যাবে। কেন? এই যে সাপ দেখার কারণে আপনার নার্ভাস সিস্টেমটা দ্রুত চেঞ্জ হয়ে গেছে, প্রস্রাবের ব্যাগও থাকতো না তখন। তো এরকম ঠিক অনেক নার্ভাস সিস্টেম আছে, পুরো বডিতে যত নার্ভাস সিস্টেম আছে, এখানে যদি সমস্যা থাকে তখনও কোনো কোনো প্রস্রাব হবে। যেমন যারা মানসিক ডিপ্রেশনে থাকে, মানসিক ব্যাধি থাকে, এদেরও ওই নার্ভাস সিস্টেমে এটা প্রভাব পড়ে, এটা পড়লেও তখনও এই প্রস্রাবে সমস্যা করতে পারে। এরপরে পেন কিলার ওষুধও বেশি খেলে বা অনেক সময় এগুলো সমস্যা করে। পেন কিলার ড্রাগস, হ্যাঁ, ব্যথানাশক ওষুধ, NSAID ওষুধ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এই জাতীয় ওষুধ, ব্যথানাশক ওষুধ, এগুলো যারা সমানে, কিছু মানুষ আছে আমি দেখি যে সারা মাস ব্যথার ওষুধ খায়, তো এই ওষুধগুলো খাওয়ার কারণেও তার ইউরিনেশন বা এই প্রবলেমগুলো হবে। এরপর RTI ড্রাগস, RTI মানে কি? RTI মানে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেমন সাপোজ অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস্ট, এই জাতীয় অ্যালার্জিক যে ড্রাগসগুলো আছে, এই জাতীয় ওষুধগুলো
দীর্ঘদিন খাইলেও হইতে পারে। যেমন কিছু মানুষ আছে না, অ্যাজমার রোগে সারা জীবন মন্টিলুকাস খাইতেছে, তো হয়তো এই ওষুধের প্রভাবেও ওনার এই সমস্যাগুলা ইউরিনেশন হচ্ছে। এরপরে অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগস, যে অনেকে অ্যাংজাইটির যে ওষুধগুলো খায়, 11 নম্বর অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগস। অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগস তো চিনছেন, যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশান, এই ওষুধগুলো যারা খায়, এমনকি যারা ঘুমের ওষুধও খায়, এই জাতীয় ওষুধগুলো লং টাইম খাওয়ার কারণে ইউরিনেশন বা ইউরিনেট হইতে পারে। এখন এগুলা আলাদা করতে হবে যে কোন কারণ। এখন আমরা ট্রিটমেন্টে যাব। তবে আমি যে ট্রিটমেন্টটা দিতেছি, এই ট্রিটমেন্টটা যদি নিতে পারেন, যে সমস্ত অ্যাডাল্ট পুরুষ 40+ ওনাদের ইউরোলজিস্টের কাছে যেতে হবে না, ইউরোলজিস্ট ছাড়াই নিজেরাই ঠিক করতে পারবেন। হ্যাঁ, ইউরোলজিস্টের কাছে তখন যাইতে হবে যদি আপনার সার্জিক্যাল কোনো প্রসেসিং লাগে, কারণ নিজে তো আর সার্জারি করা যাবে না। আগে আমরা ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন অর্থাৎ আমি তো তার মুখে শুনি, তার বয়স দেখি, কিছুটা আন্দাজ করে নিলাম ওনার BPH আছে, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া আছে। তা এখন আমাকে শতভাগ শিওর হওয়ার জন্য কি করতে হবে? পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কারণ না হইলে ওই যে 11টা কারণ, তা 11টার কোনোটাতে হয়ে যেতে পারে। অথবা এখানে আরও যে এগুলো লিখলাম। তো সঠিকভাবে রোগ নিরূপণের জন্য বর্তমান টেকনোলজি বেস্ট। তো প্রথম যে ইনভেস্টিগেশনটা সকল রোগের জন্য, সেটা কি? CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট করে দেখতে হবে। এরপরে PSA, এরপর EGFR, OGTT, তারপরে ইউরিনারি ইউরিন, CS, ব্লাড, CS। এরপর সিস্টোস্কোপি, এরপরে ইউরিনারি ফ্লো টেস্ট, ইউরিনারি ফ্লো টেস্ট, ডিজিটাল রেকটাম এক্সাম, ডিজিটাল রেকটাম এক্সাম। এরপরে প্রোস্টেট বায়োপসি, প্রোস্টেট বায়োপসি। এরপর টেস্টোস্টেরন লেভেল টেস্ট, টেস্টোস্টেরন। এরপর ইউএসজি, সালাম আলাইকুম, ইউএসজিও, KUB, PBR। এত পরীক্ষা, তবে শুধু একটা পরীক্ষা করলে এগুলো কেন দিছি এটার ব্যাখ্যা দিব। দেখেন, প্রত্যেক পরীক্ষার ব্যাখ্যা আবু সাইদ রিয়াদের কাছে আছে, কারণ আবু সাইদ রিয়াদ রোগের রুট কজকে আইডেন্টিফাই করি নির্মূল করতে চায়। আমরা ব্যবসা করতে চাই না, আমরা চাই যে ওষুধ মুক্ত জীবন, যে ওষুধে লাগবে না ইনশাআল্লাহ, তবে কিছুদিন ওষুধ তো লাগবে, কিছুদিন। তা এখন এই সবগুলো
টেস্টের ব্যাখ্যা দিতেছি এখন। তো প্রথমটা হচ্ছে সিবিসি। সিবিসি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। তো সিবিসি করি অসংখ্য, আমি বলছি সিবিসিটা হচ্ছে সকল রোগের সাথে কানেক্টেড। যে কোনো রোগের একটা নমুনা এটাতে আসবে, সিবিসিতে আসবে, কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা আলুর মতো, আলুর যেমন সকল তরকারির জন্য প্রযোজ্য, ঠিক সিবিসিটা সকল রোগের জন্য ম্যান্ডেটরি, মাস্ট। তাহলে এটা দিয়ে কি বুঝবো? তার হিমোগ্লোবিন লেভেল কেমন আছে, ব্লাডে ইনফেকশান আছে কি না, তারপরে প্লাটলেট কেমন, তারপরে ইওসিনোফিল লেভেল কেমন, এবং অনেক কিছু দেখা যায়। আর পিএসসিটা হচ্ছে মেন আর কি, প্রোস্টেটের সমস্যা। এইটাতে একটু মার্ক করে রাখেন, প্রধান টেস্ট হচ্ছে পিএসসি। অর্থাৎ আপনি যদি সবগুলো না করেন, যদি শুধু এটা করেন, তাহলে অন্তত ধারণা করতে পারবেন যে ওই মানুষটার প্রোস্টেট ক্যান্সার হয়ে গেছে কিনা, ওই মানুষটার এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আছে কিনা। যেমন পিএসএ টেস্টে যদি কারো 4-এর উপরে আসে, কারো যদি 4 মিলিগ্রামের উপরে রেঞ্জ আসে, অর্থাৎ এটা একটা প্রোটিন, এই প্রোটিনটা যদি এখানে থাকে, পিএসএর মিনিং কি? প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। তো এই হরমোনটা, এই প্রোটিনটা যদি ব্লাডে বেশি থাকে, তখন আমি ধারণা করতে পারি দুইটা রোগ তার। এক, তার হয়তো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া ফাইনাল স্টেজে গেছে গই। 2, প্রোস্টেট ক্যান্সার হয়ে গেছে। তবে প্রোস্টেট ক্যান্সারকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অন্য অন্য ক্যান্সার যেমন ব্লাড ক্যান্সার, ভ্রূণ মেরু ক্যান্সার, অন্য অন্য ক্যান্সারগুলো যদি 4 and 5 স্টেজে চলে যায়, অর্থাৎ মেটাস্টেটিক হয়ে যায়, তখন এগুলোকে রিকভার করা অনেক কঠিন। হয়তো মানুষটা 6 থেকে 1 বছরের মধ্যে মারা যেতে পারে। কিন্তু প্রোস্টেট ক্যান্সার যদি শুরুতেই ধরা পড়ে, এটা একদম মেডিসিনে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই গুরুত্বপূর্ণ এই টেস্টটা প্রোস্টেটের, পিএসএ, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটা যদি আপনার ব্লাডে ল্যাবে 4-এর মধ্যে আসে, 4-এর মধ্যে, অর্থাৎ কারো আসতেছে 0.40 বা 1 বা 2, 4 বা তার উপরে গেলে চিন্তার বিষয়। 4 পর্যন্ত মোটামুটি নর্মাল বলা চলে। আবার এটা বয়সের একটা বিষয় আছে, যেমন আমার যে রেঞ্জটা আসবে ওনার ওই রেঞ্জ আসবে না, কারণ উনি প্রাপ্তবয়স্ক, ওনার একটু বেশি আসতে পারে। মনে করেন আমার পিএসএ লেভেল যদি 0.40 আসে, ওনার হয়তো 3ও আসতে পারে। তো ওনার বয়সের কারণে এটা আসছে, এটা টেনশনের কিছু নেই। অর্থাৎ এটা বয়স ভেদে বিভিন্ন রেঞ্জের আসতে পারে। এরপরে ইজিএফআর, গুরুত্বপূর্ণ টেস্ট। এটা কেন দেখবেন? এটাতে দুইটা জিনিস আছে। এক, আপনার সিরাম ক্রিয়েটিনিন লেভেল কেমন। সিরাম ক্রিয়েটিনিন লেভেল যদি 1.3 বা তার বেশি যায়, তখন আমরা মনে করি কিডনি রোগ শুরু হয়ে গেছে। তো এখন এই প্রোস্টেটের সাথে কিডনি রোগের কি সম্পর্ক? মাছ এবং পানির মতো সম্পর্ক। কিভাবে? এখন কারো যদি প্রোস্টেট এনলার্জমেন্টের ট্রিটমেন্ট না করে, তখন কি হবে? তখন ধীরে ধীরে তার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। আমরা রিস্ক ফ্যাক্টর আছে এখানে, রিস্ক ফ্যাক্টরে বলে দিব। রিস্ক ফ্যাক্টরে 5টা রোগের ধারণা আছে। তো 5টা রোগের মধ্যে কমপ্লিকেশানে 5টা কথা বলা আছে। 5টা কথায় সেখানে কিডনি ড্যামেজের কথা আছে। অর্থাৎ কেউ যদি বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার ট্রিটমেন্ট না নেয়, যদি খালি ইউরোম্যাক্স খায় চালাই দেয় সারা জীবন, তখন তার কিডনি ফাংশন খারাপ হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। এই জন্য এটা ম্যানেজমেন্ট করা লাগবে। তা এখন এই রুগীর কিডনি ভালো না খারাপ, কোনটা দিয়ে দেখুন? এটা দিয়ে ইজিএফআর। তো আমাদের দেশের ডাক্তাররা এটা করে না, এরা খালি সিরাম ক্রিয়েটিনিন করে। সিরাম ক্রিয়েটিনিন করে যদি দেখে যে না, ওরে পয়েন্ট তো 1.2, হ্যাঁ কিডনি ভালো আছে, কিন্তু এটা কিন্তু ফাইনাল না, এটা ইনকমপ্লিট। ফাইনাল হচ্ছে ইজিএফআর। ইজিএফআর করলে আপনি বুঝবেন কি? কারণ আমরা দেখছি অনেক সময় দেখা গেছে কোনো মানুষের সিরাম ক্রিয়েটিনিন লেভেল 2, কিন্তু দেখা গেছে তার 99% কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো এখন এই সিরাম ক্রিয়েটিনিন দেখে ডাক্তার হয়তো কিছু ওষুধ দিল, কিন্তু অন্যদিকে যে কিডনি মানে শহীদ হয়ে গেছে, ওটা ওনারা দেখলেন না। তো এই জন্য এই টেস্টটা পারফেক্ট। এটা করলে একটা রেঞ্জ যায় ওই রকম, ওই রেঞ্জে আপনার কিডনি, ওটা যদি মনে করেন আপনার ইজিএফআর লেভেল যদি
কারো যদি 15 আসে তাহলে আমরা বুঝুন যে তার কিডনি 100% ড্যামেজ নাই, কিডনি নাই। এখন তাকে এটা বোঝা যাবে, ওটা তার পুরো শরীরে পানি চলে আসবে, দুর্বল হয়ে যাবে, তখন তাকে কিডনি প্রতিস্থাপন করতে হবে অথবা ডায়ালাইসিস করে বাঁচাইতে হবে। তো এটা যদি কারো EGFR এই রেঞ্জটা অর্থাৎ এই ফিল্টারিং রেটটা যদি কারো যদি আপনার 60-এর উপরে আসে, তখন আমরা বুঝি যে কিডনি মোটামুটি ফাংশনিং ভালো করতেছে। আর যদি পারফেক্ট হচ্ছে 90 বা 100, এই 90 বা 100-র মধ্যে যদি কারো এই রেশিওটা আসে, তখন আমি বুঝতে পারবো আমার কিডনি শতভাগ সচল, অ্যাক্টিভ, ভালো। এখন আমি অনেক ডায়াবেটিস রোগী দেখছি, এই টেস্টটা করি, আমাদের দেশে এরা তো দেয় না, আমি করি, এটা করে দেখি যে ওনার ক্রিয়েটিনিন লেভেল 1.2, কিন্তু GFR হয়ে গেছে মাত্র কত 60। তার মানে আমি বুঝি যে হয়তো ক্রিয়েটিনিন ঠিক আছে, কিডনি রোগ শুরু হয় না, কিন্তু কিডনির ফাংশনিং কমে গেছে, মানে কিডনি অক্ষমতা শুরু হয়ে গেছে। তো অক্ষমতা একটা পর্যায়ে গেলে না এটা বাড়তে থাকবে, অর্থাৎ এই বর্জ্যটা বাড়তে থাকবে, তাহলে এটা গুরুত্বপূর্ণ। এরপর হ্যাঁ ফুল মিনিংটা এটা EGFRটা এটা আর কি গ্লোমেরু ফিল্টারিং রেটটা আর কি, ইয়াতে দেখে নেবেন, গুগল থেকে দেখে নেবেন, গুগলে আছে। টেস্টটা বেশি 1500 টাকা, 1500 টাকা। এরপর OGTT হচ্ছে, এটা তো সবাই বোঝেন, এটা ডায়াবেটিস ব্লাড সুগার লেভেল কেমন। যেমন কোনো মানুষের যদি FBS RBS দেখি সাসপেক্ট থাকে, তখন তাকে OGTT 3 স্যাম্পল দেওয়া হয়। OGTT হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, অর্থাৎ তাকে প্রথমে খালি পেটে ব্লাড নিবে, 1 ঘন্টা পরে একবার ব্লাড নিবে, আবার 1 ঘন্টা পরে আর একবার ব্লাড নেবে। হ্যাঁ, ব্লাড এবং প্রস্রাব দুইটা একসাথে নেবে, অর্থাৎ উনি ডায়াবেটিক পেশেন্ট হচ্ছেন কি না এটা আইডেন্টিফাইয়ের জন্য এই টেস্টটা, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এখন এটার সাথে BPH এর সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে, কারণ BPH রোগী যেমন কোনো প্রস্রাব হচ্ছে, তো এখন ওনার কি ডায়াবেটিস হয়ে গেছে কি না ওইটা দেখতে হবে না, এই জন্য এটা দিলাম OGTT। এরপরে ইউরিনারি তো অবশ্যই লাগবে, কারণ ডায়াবেটিস হয়েছে কি না, এখানে সুগার লেভেল, সুগার যদি প্লাস থাকে, অর্থাৎ ইউরিন আর এই রিপোর্টে যদি সুগার প্লাস থাকে, তখন আমরা বুঝি যে তার ডায়াবেটিস হয়ে গেছে। আর যদি 2টা থাকে তখন বেশি ডায়াবেটিস, যদি 3টা থাকে তখন আন্ডার কন্ট্রোল ডায়াবেটিস, অর্থাৎ উনি হয়ে যাবেন এখন হাইপারগ্লাইসেমিয়া। উনি হ্যাঁ, এই ধরনের রোগীগুলা মারা যায় এই রোগটা নিয়ে, DKI ডায়াবেটিস কিটো, DKA ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস নিয়ে ডায়াবেটিস হাসপাতালে ওনারা আজরাইলের সাথে সাক্ষাৎ করেন। কখন করেন? যদি ব্লাড সুগার লেভেল অনেক হয়, 25, 30, 35, 40 হয়ে গেছে, তো তখন তো তারে আর বাঁচানো যাবে না, উনি একদম শকে চলে যাবেন, একদম ICUর পর্যায়ে। তো তারে তখন এই এন্ডোক্রাইনোলজিস্টরা কী করে, প্রতি ঘন্টা পর ইনসুলিন দেয়। আর তো ইনসুলিন ডেলি 2বার বা 3বার দেয়, এরকম পর্যায়ে গেলে প্রতি ঘন্টায় দিয়ে ইনসুলিন মনিটরিং করে, ব্লাড সুগার লেভেল মনিটরিং করে। এরপরে ব্লাড সিএস অর্থাৎ রক্তের কালচার সেন্সিটিভিটি। তো কালচার সেন্সিটিভিটি এটা অনেকের জন্য করতে হবে, কারণ এখন মনে করেন একটা মানুষের 12 মাসের মধ্যে 6 মাসে জ্বর আসে, জ্বর যায় না, ছেলেটা দেখতে গ্রোথ ভালো না, দুর্বল লাগে, তারপরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার কোনো সমস্যা নাই, তখন আমরা বলি যে ব্লাড সিএস করেন। ব্লাড সিএস করলে কি হয়, যদি কোনো গুপ্তঘাতক ব্যাকটেরিয়া তার রক্তের কোথাও বিস্তার করে থাকে, সেই গুপ্তঘাতক ব্যাকটেরিয়া বা তার ভিতরে যে কোনো পরজীবী যদি থেকে থাকে, এই ব্লাড সিএস রিপোর্টে চলে আসবে। তো এই জন্য এটা ক্লিয়ার করে নিতে হবে। এরপরে সিস্টোস্কোপি হচ্ছে আমাদের যে ফেনিস আছে, পুরুষাঙ্গ আছে, এই পুরুষাঙ্গ যে নালী দিয়ে বীর্য এবং প্রস্রাব ডেলিভারি হয়, পাস হয়, ওইটার ভিতরে একটা ঢুকে দেবে, একটা তার ঢুকে দেবে। এটা কষ্ট, এটা সবাই করানো যায় না, এটা করাইতে হইলে আগে তারে ওই রকম
কারণ এটা তো এমনি তো খুব সূক্ষ্ম জায়গা না, সেন্সিটিভ জায়গা না। ওখানে যদি তার ঢুকাই দিই, ইলেকট্রিক্যাল ডিভাইস ঢুকাই দেবো, ঢুকাই দিয়ে দেখবো যে ভিতরে তার কী অবস্থা। এই সিস্টোস্কোপিটা একটু কষ্ট। এরপরে ইউরিনারি ফ্লো সার্ট টেস্ট। ইউরিনারি ফ্লো টেস্ট হচ্ছে অর্থাৎ বিপিএইচ রোগটা যাদের হয়ে গেছে, এই রোগের রুগীদের আমরা বলছি ইউরিনটা ওই ব্লাডারে থেকে যায়। অর্থাৎ আমি সুস্থ মানুষ, আমি এখন ইউরিন ডেলিভারি করলে ব্লাডার খালি আর নাই, কিন্তু এই রুগীদের কি সেখানে থেকে যাবে। এখন কতটুক থাকতেছে, কোন রেশিওতে থাকতেছে, এটার একটা সার্ট করতে হবে। ইউরিনারি ফ্লো টেস্ট অর্থাৎ কত এমএল আছে, অর্থাৎ প্রস্রাবের পরিমাণটা আর কি, একটা রেশিও আর কি, তাহলে এটাও দেখতে হবে। এরপরে ডিজিটাল রেকটাম এক্সাম, এটা হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে আরেকটা জিনিস ঢুকাই দেবে। পায়খানার রাস্তা দিয়ে ঢুকাই দিয়ে দেখবে ওই কোলোনোস্কোপির মতো অনেকটা, কোলোনোস্কোপিতে যেমন ঢুকাই দে না, ঠিক রেকটাল তো বুঝেন, ফাইভত, এই ফাইভতে ডিজিটাল মেশিন দিয়ে দেখবে তার প্রোস্টেট। এটা ডাইরেক্ট একদম আপনি দেখতে পারবেন যে আপনার প্রোস্টেটের কী অবস্থা। এটা ছাড়া তো দেখা যাবে না, আলট্রাসাউন্ড তো ক্লিয়ার দেখা যাবে না, শুধুমাত্র এই টেস্ট। এই টেস্টটা তো সবাই করে না। যদি কারো দেখে যে পিএসএ লেভেল 8 বা বেশি, মানে তার ধারণা করতেছে প্রোস্টেট ক্যান্সার হয়ে গেছে, বা বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া উপসর্গ নিয়ে 3 দিন 4 দিন তার প্রস্রাবে বন্ধ হয়ে গেছে, এরকম মানে ক্রিটিক্যাল রুগী, তখন তাদের এটা করা হয়। আবার যদি কারো বিপিএইচের অপারেশন করবেন, ইউরোলজিস্ট অপারেশনের আগেও উনি ডিজিটাল রেকটাম এক্সাম করে দেখবেন প্রোস্টেটের অবস্থা কি। কারণ এটা অপারেশন করার আগে তো দেখতে হবে এটার অবস্থান অবস্থিতি কতটুকু হয়েছে। তো এটা সচরাচর সবাই করায় না, এটা করাইব ওই চূড়ান্ত সিদ্ধান্তে গেলে, সার্জিক্যাল প্রসিডিউরে গেলে। এরপরে প্রোস্টেট বায়োপসি, এটা প্রোস্টেট থেকে একটু মাংস নেবেন, মাংস নিয়ে দেখবেন, মাংস নিতে হবে। কারণ ভালোভাবে শুনেন, প্রোস্টেট ক্যান্সার আইডেন্টিফাইয়ের জন্য শতভাগ স্বচ্ছ এবং নির্ভরযোগ্য টেস্ট হচ্ছে বায়োপসি। কারণ দেখা গেছে পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন লেভেল বেশি, হয়তো আমি ধারণা করি ক্যান্সার হয়েছে, কিন্তু এটা শিওর না। শিওর কোনটা দিব? প্রোস্টেট বায়োপসি দিয়ে, অর্থাৎ ওখান থেকে একটু মাংস নিবে, নিয়ে লেবে। আর এটা সবাইগুলা, এটা হিস্টোপ্যাথোলজি যারা বিশেষজ্ঞ, এই পিএইচডি ডিগ্রিধারী তারা করবে, সবাই পারবে না এটা। তো ফেনীতে মনে হয় আমাদের স্কয়ার ল্যাবেও আছে, বাইটালেও থাকতে পারে, আর কোথাও আছে কিনা জানি না। এটা সবাই রাখবেও না, কারণ এর খরচ আছে। এরপরে বায়োপসি, তাহলে এই টেস্টগুলো কিন্তু সবাই করবে না জেনারেল। প্রোস্টেট বায়োপসি, রেকটাল এক্সাম। এরপরে টেস্টোস্টেরন লেভেল দেখতে হবে। তাহলে টেস্টোস্টেরন লেভেল কেন দেখবো? এজন্য, কারণ টেস্টোস্টেরন হরমোন যদি কমে, তখন ওই পুরুষের সেক্স ড্রাইভ কমে যাবে। আর যে পুরুষের সেক্স ড্রাইভ কমে যাবে, ওই পুরুষের বিনাইল প্রোস্টেট হাইপারপ্লাসিয়া রোগটা ঝুঁকি হয়ে যাবে, বাড়বে। তা এখন তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি কেমন, তার পুরুষত্ব আছে কি না, এটার জন্য টেস্টোস্টেরন লেভেলটা দেখতেই হবে। এটা যদি কম হয় তাহলে ওটা ট্রিটমেন্ট নেবে। এরপরে সর্বশেষ ইউএসজিও কেইউবি, পিবিআর এমসিসি, এটার মাধ্যমে কেইউবি দিতে আমরা দেখবো যে ইউরিনারি ব্লাডার, কিডনি, ইউরিনারি ব্লাডার, এটা আলটা আর কি, এই 3টা আলটা পরীক্ষা, আলটা করে দেখতে হবে। আলটা করে আপনি ব্লাডার দেখবেন, কিডনি দেখবেন, আর পিবিআর কত, আর এমসিসি, এগুলো দেখতে হবে। তো সাধারণত এখন আপনারা যদি কোনো বিপিএইচের রুগী দেখেন, আমার মতো এতগুলো টেস্ট দিয়েন না, আমি তো একদম নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দিলাম। মেন টেস্ট হচ্ছে পিএসসি আর কই, আর এটা কেইউবি, এই আলটাটা, এই দুইটাই মূলত, এই দুইটাই করলে এই দুইটাতে বোঝা যাবে যে ওনার প্রোস্টাইটিস বা বিনাইল প্রোস্টেট হাইপারপ্লাসিয়া আছে কিনা। মাত্র 2টা টেস্ট, একটা হলো পিএসএ আর একটা কি আলট্রাসোনোগ্রাম, আর পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এই দুইটাই যথেষ্ট। আবার এতগুলো দিলে তো হয়তো মারতেও পারে, সে কইব কী রে এত টেস্ট দে। এখন আমি তো এগুলো করতে হবে, কারণ আমি তো তাকে নিখুঁতভাবে করতে হবে। কিছু মানুষ তো বেহুদা হয়তো টেস্ট করে দেখে যে কয় আমার পুরো বডিতে চেক করেন, মানে হোল বডি টেস্ট করান, দেখা গেছে ঢাকা স্কয়ারে যাই
2 লাখ টাকার করে ফেললো। তো এগুলো তো অহেতুক টেস্ট। এখন আমি যদি রোগের জন্য সুনির্দিষ্টভাবে করি তখন তো করা লাগবে। এখন পরীক্ষা নিরীক্ষা গেল, পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে যদি 3টা রোগ বলছি আমি প্রোস্টেটের, ইন জেনারেল কয়টা রোগ? 3টা রোগ, প্রোস্টাইটিস, প্রোস্টেট এনলার্জমেন্ট, আরেকটা কি প্রোস্টেট ক্যান্সার। তো প্রোস্টাইটিস সকলের হতে পারে, 15 বছরের পরে সবাই হতে পারে, তাই এটা হইলে টেনশনের কিছু নাই, ওষুধপত্র খালি ঠিক হয়ে যাবে। এরপরে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এটা বয়স 40, 45, 50-এর পরে হয়। এরপরে প্রোস্টেট ক্যান্সারও এই জাতীয় লোকদের। তাহলে হ্যাঁ, ওই যেটা বাড়তেছে ওইটা এখন ক্যান্সার যদি পুরো বডিতে ছড়াই যায় তখন তো বিভিন্ন থেরাপি দিতে হবে, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি। এখন ক্যান্সারটা যদি শুধু ওখানে থাকে প্রাইমারি স্টেজ, তখন না হয়তো ওখানকার যে সেলগুলো আছে সেলগুলো ড্যামেজ করে দিল। মানে ক্যান্সার প্রোস্টেটের ভিতরে যে সেল আছে, ক্যান্সার সেল, এই যে যত ক্যান্সার হয়, ক্যান্সার সেল কেন হয়? আমি গত 2 মাস আগে একটা জার্নালে দেখলাম, উনি বলছেন ক্যান্সারের উপরে পিএইচডি করা মানে বিজ্ঞানী, উনি বলছেন যে ক্যান্সার কোনো রোগে না, মানে এক কথায় কেন রোগ না, তাহলে ক্যান্সার কেন হয়? ক্যান্সার হয় আমাদের অনিয়মতান্ত্রিক জীবনযাপন। যেমন আমি এখন হোটেল ভোজন বিলাসে যাই, একটা কি খাইলাম, সিঙ্গারা খাইলাম, এই সিঙ্গারার ভিতরে যে বাজে জিনিস আছে, কেমিক্যাল আছে, এই বাজে খাবারগুলো খাবে আমার ফ্যাটের ভিতরে বাজে ব্যাকটেরিয়া। এই বাজে ব্যাকটেরিয়াগুলা যখন উৎপাদন বেশি হবে, এই বাজে ব্যাকটেরিয়াগুলো থেকে ক্যান্সার সেল উৎপন্ন হয়। আপনি যে ঘরে যাই আপনার ওয়াইফের বলবেন আমার পান দেও, এই যে পানের ভিতরে যে তামাক, ক্যান্সারের উপাদান। এই যে আরেকজনে যে সিগারেটে খাট, সিগারেটের ভিতরে যে কি তামাক, ওইগুলো ক্যান্সার। ক্যান্সারটা হচ্ছে মূল হচ্ছে এরপরে রেডিয়েশন, এই যে মোবাইলের যে রেডিয়েশন, ল্যাপটপের রেডিয়েশন, ডিভাইসের রেডিয়েশন। ক্যান্সার কোনো রোগ না, ক্যান্সারটা হচ্ছে মানুষের অনিয়মতান্ত্রিক জীবনযাপন, সোজা কথা শেষ। অর্থাৎ আপনি যদি, আচ্ছা আমরা ম্যানেজমেন্টে গেলে বলবো, ম্যানেজমেন্টে গেলে বলতেছে যাক আমরা এখন ট্রিটমেন্টে যাই। ক্যান্সার কেন হবে? ক্যান্সার কি 100 বছর আগে ছিল না। এখন ক্যান্সার হচ্ছে যখন মানুষ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছে, আধুনিকতার ছোঁয়ার পুরস্কার ক্যান্সার, যার কোনো নাই আনসার।